চকচকে চোখে তাকিয়ে দেখল ওর উত্তেজিত মুখে হিংস্র হাসি, গায়ে মুখে ঘাম চিকচিক করছে, মাথার চুলগুলো কপালে গালে ছড়িয়ে পড়েছে। বলল, শালা ইঁদুরের বাচ্চা, ইঁদুর। নমস্কার, সমরেশ বসুর লেখা আজকের গল্প নিষিদ্ধ ছিদ্র। গাধা, গাধার বাচ্চা, কান্তকুণ্ডুর হুঙ্কার। বৃন্দাবন, বৃন্দা, বেটা গেলি কোথায় তুই, গাধা! কান্তকুণ্ডুর হুঙ্কারে পূর্ব সম্বোধনের তুলনায় ঝাঁঝের মাত্রা তীব্রতর। বলেন কর্তা। বেন্দা ছুটে কাছে এলো, পূর্ণ সচেতন স্বর, মুখে কাঁচুমাচু ভাব, কপট ভয়। আসবার আগে স্টেশনারি কাউন্টারে দাঁড়ানো 10-11 বছরের ছেলেটাকে চোখের ইশারা করল। কান্তকুণ্ডু বলল, ভেড়ার বাচ্চা, কানে শুনতে পাস না? কতক্ষণ ধরে তোকে ডাকছি, হ্যাঁ? 3 নম্বরের তাক থেকে মিছরির টিনটা ইসেনকে দে। কান্তকুণ্ডু হুস হুস করে ভাজা তামাকের সিগারেটে টান দিল। মুদিখানার কাউন্টারের সামনে ধুতি পাঞ্জাবি পরা প্রৌঢ় লোকটির দিকে তাকিয়ে হেসে বলল, লোকে এসব জানে না, চিনি দিয়ে পায়েস খায়। আরে শীতের সময় পায়েস খেতে হলে নলেন গুড়ের পায়েস খাবে, নয়তো অন্য সময় মিছরি দিয়ে। মিছরি হলো ঠান্ডা, ঠান্ডা জিনিস। মিছরির পায়েসে পেট ঠান্ডা রাখে। আমি রোজ পায়েস খাই, মিছরির পায়েস। হ্যাঁ, আরে দাদা, আপনার কি চাই? ডালদা? নেই নেই, ডালদা নেই। তুমি কি চাইলে? ভেলিগুড়। কান্তকুণ্ডু ক্যাশবাক্সের সামনে শীতল পাটি পাতা গদিতে বসে একজন খরিদ্দারকে জিজ্ঞাসা করছে, কর্মীদের সওদা মেপে দিতে বলছে। মুখ ফিরিয়ে বলল, কি হলো ঈশান? আরে ও ঈশেন, 1.5 কেজি মিছরি ওজন করতে কতক্ষণ লাগে শুনি? ভেলিগুড় কতটা? ও দাদা, ভেলিগুড় কতটা? 5 কেজি? আচ্ছা আচ্ছা। এই এই কি এই ঈশেন, এই ভোঁদরের বাচ্চা রে বাচ্চা, এদিকে আয়, দে 5 কেজি গুড় দে আগে। বেন্দা স্টেশনারি কাউন্টারে দাঁড়ানো সেই ছেলেটার সঙ্গে তখন কথা বলছিল। পটলা, যে পটলা রোজ এখান থেকে 4টে লজেন্স কেনে, ও গোল দিল? ওর পায়ের ডিম খুব শক্ত, তাই না? ছেলেটি বলছিল, হ্যাঁ, ও রোজ নাকি কচ্ছপের মাংস খায়, আমাকে একটা 6 পয়সার টফি দে। বেন্দা বলছিল, দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, স্কুলের মাঠে বিকেলে রোজ খেলা হয়? এই জিজ্ঞাসার সময় ওরে ভোঁদরের বাচ্চা ডাক শুনে ও জবাব দিল, হ্যাঁ বাবু। ওরে গু খেকর ব্যাটা রে, এদিকে আয়, ভেলিগুড়ের টিনটা 1 নম্বরের তাক থেকে ঈশেনকে দে। কান্তকুণ্ডু হুকুম করল। বেন্দা কাউন্টারের সামনে ছেলেটাকে আবার চোখের ইশারায় দাঁড়াতে বলল। মাল ঠাসা তাকের দিকে ছুটে গেল। ওর বয়সেই 12, খালি গা, হাফ প্যান্ট পরা, গায়ে ময়লা থাকলেও আশ্চর্য রকমের ফর্সা, গোড়া চাঁদ বললেই হয়। আরও আশ্চর্য, ও মোটেই হাড় জিরজিরে রোগা নয়, একটু যেন থলথলে নরম শরীর, খোঁচা খোঁচা পাংশুটে চুল, চোখ দুটো প্রায় গোল, নাকটা বড়ির মতো। ময়লা দাঁত বের করে হাসলে চোখ দুটো একেবারে বুজে যায়, অথচ দাঁতগুলো সবই নতুন। 1 নম্বর তাক থেকে প্রায় 20 কেজি ওজনের ভেলিগুড়ের টিনটা দাঁতে দাঁত চেপে তুলে ধরতে পারল না, মেঝের ওপর দিয়ে ঠেলে ঠেলে ঈশেনের কাছে পাল্লার সামনে রাখল। ঈশেন বেন্দার পশ্চাৎদেশে একটি কুটুস করে চিমটি কাটল। বেন্দা পেছনে হাত ঘষে স্টেশনারি কাউন্টারে গিয়ে টফির বয়াম থেকে রঙিন কাগজে মোড়া একটা টফি বের করে ছেলেটার দিকে এগিয়ে দিল। ছেলেটি একটি 5 আর একটি 1 পয়সা বেন্দার হাতে তুলে দিল। বলল, তুই কলেজের মাঠে খেলা দেখতে আসতে পারিস না? বেন্দা বলল, ছুটি পাই না রে। ছেলেটা বলল, কেন? বৃহস্পতিবার তো দোকান বন্ধ থাকে, বৃহস্পতিবার আয়। বেন্দা বলল,
বৃহস্পতিবার কাঁচরাপাড়া কলোনিতে মার কাছে যাই। যেতে ইচ্ছে করে না, কিন্তু না গেলে মা রাগ করে, আর বাবুও পেদায়, বলে কান্তকুণ্ডুকে চোখের ইশারায় দেখায়। ছেলেটা মোড়ক ছাড়িয়ে টফি মুখে দিয়ে বলল, মার কাছে তোর যেতে ইচ্ছে করে না কেন রে? বেন্দা মুখ বিকৃতি করে বলে, মায়ের লোকটাকে আমার ভালো লাগে না, আমাকে খুব খাটায় আর ভীষণ আজে বাজে কথা বলে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তোর মায়ের লোকটা কে? তোর বাবা না? বেন্দা বলল, আমার বাপ তো কবেই পটল তুলেছে, এখন মায়ের একটা লোক আছে, আর মায়ের অনেক ছেলে মেয়ে। আমার ভালো লাগে না। একটা বৃহস্পতিবার আমি কাট মারব, মেরে খেলা দেখতে যাব, তাই হয় না। ছেলেটা নির্ভেজাল অবুঝ বিস্ময় বেন্দার দিকে তাকিয়ে রইল। বেন্দা আবার বলল, আমার খুব খেলতে ইচ্ছে করে, জানিস, ফুটবল। এসা গেদে শট মারতে ইচ্ছে করে না যে বল ফাটিয়ে দিই। ছেলেটা জিজ্ঞেস করল, তুই কেন খেলা করিস না রে বেন্দা? বেন্দা ঘাড় কাত করে চোখ ঝলকিয়ে বলল, খেলি, রোজ রাত্রে ইঁদুর মারা খেলি। বলতে বলতে ওর মুখ কঠিন খুশির ঝলক দিল। আমি তো রাত্রিরে দোকানের পেছনকার ঘরে থাকি, ঘর অন্ধকার করে ইঁদুর মারা খেলি। আমি অন্ধকারে দেখতে পাই, জানিস। আরে এই গাধার বাচ্চা! কান্তকুণ্ডুর হুঙ্কার শোনা গেল। খৈলের বস্তা থেকে ঠোঙায় করে 5 কেজি খৈল ভরে দে। বেন্দা বলল, যাই বাবু। যাবার আগে ছেলেটাকে আবার চোখের ইশারা করে গেল। কান্তকুণ্ডু নরম স্বর চড়িয়ে বলল, গোপাল, তুমি কি করো? ওই গাধাটার সঙ্গে খালি গল্প করো। স্টেশনারি কাউন্টারের একপাশে প্রৌঢ় স্বাস্থ্যহীন গোপাল একটা টুলে বসে ঝিমোচ্ছিল। সে কান্তর আগের পক্ষের শালা। স্টেশনারি বিভাগে সে দেখাশোনা করে। সে কান্তর কথার কোনো জবাব না দিয়ে ছেলেটিকে বলল, তোমার কি চাই খোকা? ছেলেটা মাথা নাড়ল। গোপাল বলল, তাহলে এখন চলে যাও, ও কাকের বাচ্চাটা খালি গল্প মারবে। যাও যাও, কাজের সময় বিরক্ত করো না। এই সময় একজন খরিদ্দার এসে টুথপেস্ট চাইল। ছেলেটা দাঁড়িয়ে থাকলো। বেন্দা ঠোঙায় খৈল ভরে ঈশেনের কাছে এগিয়ে দিল, দিয়ে আবার স্টেশনারি কাউন্টারে এলো। গোপাল তখন আলমারি খুলে খরিদ্দারকে টুথপেস্ট দিচ্ছে। ওসব কাজ বেন্দার না। তেল, সাবান, টুথপেস্ট, স্নো, পাউডার, হিমানি, খাতা, কাগজ, কলম, পেন্সিল এসবে ওর হাত দেবার হুকুম নেই। ও কেবল লজেন্স আর চানাচুর দিতে পারে, আর গোটা দোকানের ফাই ফরমাস খাটে। ও সামনে আসতে ছেলেটা ওকে জিজ্ঞাসা করল, এখানে তোকে কেউ নাম ধরে ডাকে না কেন রে বেন্দা? বেন্দা কথাটা ঠিক বুঝতে না পেরে ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেটা বলল, তোকে সবাই গাধার বাচ্চা, কাকের বাচ্চা এইসব বলে কেন? বেন্দা হেসে নিচু স্বরে বলে, হো, ওরা তো সব ইঁদুরের বাচ্চা, তাই। হঠাৎ, ওরে ও বাদরের বাচ্চা! হঠাৎ আবার কান্তকুণ্ডুর হুঙ্কার, ঠোঙায় 250 সর্ষে দে, ওরে গাধার বাচ্চা, এদিকে আয়। এই যে বাবু। বেন্দা ছুটে চলে এলো। কান্তকুণ্ডুর জমজমার দোকান, স্টেশনারি, মুদিখানা, পাশেই রেশন শপ। রেশন শপের দায়িত্বভার এ পক্ষের শালার ওপর। হিসাব নিকাশ, সলা পরামর্শ সব কান্তর সঙ্গেই। কান্ত সব কিছুর মালিক। বেন্দা তার সব থেকে অল্প বয়সের কর্মচারী। খাওয়া পড়া পায় মাইনে 20 টাকা। ওর মা এসে মাসে মাসে নিয়ে চলে যায়। খেতে যায় কান্তকুণ্ডুর বাড়িতে, তার আগে রাস্তার কলে চান করে যায়। কান্তর প্রথম বউ মরে গেছে, ছেলেপিলে ছিল না। এ পক্ষে বিয়ে করেছে 4 বছর, ছেলেপিলে হয়নি। এ বউটার বয়স কম, দেখতেও বেশ সুন্দরী। নিজের বিধবা মাসিকে হেসেলে রেখেছে। সে বেন্দাকে বলে বোটকার পাঁটা। ওর গায়ে নাকি বোটকা গন্ধ। কান্তর বউ বলে ওলকচু। ওর মুখটা নাকি ওলকচুর মতো দেখতে। বিন্দার নিজের মাই বলে খ্যাংড়া মুখো, শেরো, ড্যাকড়া, মরা ভাতারের ছা। বাদ বাকি উচ্চারণের যোগ্য নয়।
উচ্চারণের যোগ্য নয় এমন সব বিশেষণ কান্তর কাছ থেকেও শুনতে হয় বেন্দাকে দিনের পর দিন। বেন্দার তাতে কিছু যায় আসে না। বেন্দা সবাইকে মনে মনে ইঁদুর বলে বা ইঁদুরের বাচ্চা। কান্তর মাসি শাশুড়িটা খেতে কম দেয়, তবু ওর কিছু যায় আসে না। জীবনে একটিমাত্র উত্তেজনা নিয়ে ও বেঁচে আছে, একটিমাত্র কারণে, ইঁদুর মারা খেলা। এই ইঁদুর খেলার সঙ্গে উত্তেজনাময় এক বাজি, যেন জুয়ার মতো। এক নিংটি ইঁদুরের 5 পয়সা, একটা ধাড়ি ইঁদুরের জন্য 10 পয়সা কান্তকুণ্ডু দেয় ওকে। রাত্রি 9:30, বেন্দা খেয়ে এলো। কান্তকুণ্ডু এ পক্ষের শালার সঙ্গে বসে হিসেব পত্র সব শেষ করে চাবির গোছা নিয়ে উঠে দাঁড়ায়। দোকানের সামনে দরজা আগেই বন্ধ হয়ে গেছে। দোকানের পিছনে একটা খালি গুদাম ঘর আছে। বেন্দা রাত্রে সেই ঘরেই থাকে। সেই ঘরের পেছনে যাবার একটা দরজা আছে। দরজার বাইরে 3 ফুট লম্বা একটা ফালি, তার পশ্চিম সীমান্তে খাটা পায়খানা। ফালি জমিটা পাঁচিল দিয়ে ঘেরা, পাঁচিলের মাথায় কাঁচের টুকরো গাঁথা, তার উপরে 3 প্রস্থ কাঁটাতারের বেড়া। দোকান ঘর থেকে গুদাম ঘরে ঢোকার একটিই মাত্র দরজা। বেন্দাকে সেই ঘরে ঢুকিয়ে দিয়ে কান্তকুণ্ডু 4টে তালায় চাবি দেয়। তারপর বাইরের দরজা, তার ওপর কোলাপসেবল গেট টেনে 1 ডজন তালা মেরে ও চলে যায়। ব্যবস্থা সব পাকা। বেন্দা এখন গুদাম ঘরে একলা। মোমবাতি আর দেশলাই এক জায়গাতে রাখা থাকে। এ ঘরে বিজলিবাতি আছে, তার সুইচ দোকান ঘরে, রাত্রে নিভিয়ে দেওয়া হয়। বেন্দাকে আলোর প্রয়োজনে মোমবাতি জ্বালাতে হয়। ও অন্ধকারে এগিয়ে গেল একটা পিপের কাছে, হাত বাড়ালো পিপের ওপর অব্যর্থ জায়গায়। দেশলাই হাতে নিয়ে কাঠি জ্বালিয়ে পিপের ওপর দাঁড় করানো সরু একটা মোমবাতি জ্বালল। 2 বস্তা ভুসির ফাঁক থেকে টেনে বের করলো কাঁথা আর তেল চিটচিটে একটা বালিশ। ভুসির বস্তার ওপর তা পাতল। একটা বালির ছোট কৌটো বের করলো ছোলার বস্তার আড়াল থেকে। খুলে দেখলো 3টে বিড়ি আছে। একটা বিড়ি নিয়ে কৌটো যথাস্থানে রেখে মোমবাতির শীষে বিড়ি ধরালো। তারপর গুদাম ঘরটা চারদিকে দেখল। সরু মোমবাতির আলোয় লম্বা ফালি গুদাম ঘরটার সবটা দেখা যায় না। রক্তিম আলোর গায়ে বস্তার টিন, পিপে, নানা কিছুর ফাঁকে ফাঁকে খামচা খামচা অন্ধকার। সেই অন্ধকারে আর লাল আলোয় ওর ছায়াটা বিরাট, যার অবয়বটা অমানসিক। বেন্দা বিড়ি টানতে টানতে পাঁচিলের দিকে দরজাটা খুলল। প্যান্ট তুলে একটু প্রস্রাব করল। পাঁচিলের ওপাশে বাজার। ও প্রস্রাব করে দরজা বন্ধ করে আবার পিপের কাছে ফিরে এলো। স্থির অপলক চোখে চারদিক দেখতে লাগলো। বিড়ির ধোঁয়া ছাড়তে লাগলো নাক মুখ দিয়ে। ওর মুখের চামড়া টান টান হয়ে উঠেছে, চোখ জ্বলতে আরম্ভ করেছে। ভেতরে বাইরে যে কোনো শব্দ উৎকর্ণ হয়ে শুনছে। সারাদিনের কাজের মধ্যে ওর এই চেহারা দেখা যায় না। ও যেন কোন মন্ত্রের সাধনে শরীরে শক্তি সঞ্চার করছে, উত্তেজনা ছড়াচ্ছে চোখে মুখে। বিড়ি টানতে লাগলো, ধোঁয়া ছাড়তে লাগলো। দপ দপ করতে লাগলো ওর নরম থলথলে শরীরের পেশিগুলো, যেন ধীরে ধীরে শক্ত হয়ে উঠতে লাগলো। মুখ ফুটে উঠতে লাগলো একটা কঠিন হিংস্রতা। গুদামের কোথায় খুট করে একটা শব্দ হলো না। ও মুখ ফেরালো না, চোখের পাতা নাবিয়ে ঘাড় কাত করে উৎকীর্ণ হয়ে শুনল। বিড়ি টানা একসময় শেষ হলো। বিড়ির অঙ্গারটা একবার চোখের সামনে তুলে দেখল। তারপর অনায়াসে অঙ্গার 2 আঙুলে টিপে নিভিয়ে বিড়িটা ফেলে দিল। পিপের পেছনে হাত বাড়িয়ে বের করে নিয়ে এলো একটা বাঁশের লাঠি, তেল চকচকে, এক দিকটা মুন্ডুর মতো মোটা। লাঠিটা তুলে একবার চোখের সামনে দেখল, তারপর সরু দিকটা হাতের মুঠোয় চেপে ধরল। মুখ ফিরিয়ে মোমবাতির শীষটা ফু দিয়ে নিভিয়ে দিল। অন্ধকার ঝুপ করে নামলো একটা ভারী পর্দার মতো। বেন্দা পিপের কাছ থেকে আস্তে আস্তে নিঃশব্দে হেঁটে কয়েক পা এগিয়ে নিশ্চল পাথরের মূর্তির মতো এসে দাঁড়ালো।
বেন্দার পৃথিবীও এখন নিশ্চল। জগৎ সংসার অন্ধকার, মানুষ নামক জীবদের অস্তিত্বহীন। সময় যেন থমকিয়ে আছে। বেন্দা দেখতে পেল দুটো ছোট ছোট লাল অঙ্গারের বিন্দু। দেখা দিয়েই তারা একদিকে ছুটে চলে গেল। বেন্দা স্থির। আবার দুটি অঙ্গার বিন্দু ওপরের চালের কাছে ফুটে উঠেই দ্রুত নিচের দিকে অন্ধকারে মিশে গেল। বেন্দা নিশ্চল। চারটি অঙ্গার বিন্দু ওর কয়েক হাত দূরে দিয়ে এপার থেকে ওপার চলে গেল। বেন্দা পাথরের মূর্তি। দুটি অঙ্গার বিন্দু ছটিতে এগিয়ে এলো, মুহূর্তেই থমকিয়ে পেছনে হারিয়ে গেল। তৎক্ষণাৎ আবার দুটি অঙ্গার বিন্দু ওর বাঁ পাশ থেকে পায়ের কাছে এসে দাঁড়ালো। চকিতে পায়ের পাশ দিয়ে ডান দিকে চলে গেল। এইরকম জোড়া জোড়া অঙ্গার বিন্দুরা উপরে নিচে দূরে সামনে ছুটে ছিটকে বেড়াতে লাগলো। তারপরে যেন মন্ত্রমুগ্ধ সম্মোহিতের মতো কতগুলো অঙ্গার বিন্দু ওর সামনে এসে লাফালাফি করতে লাগলো। বেন্দার হাতের মুঠি শক্ত হলো, লাঠি উঠল এবং অবিশ্বাস্য দ্রুত লাঠি প্রচণ্ড আঘাতে উঠল আর থামল। ও লাফিয়ে দাপিয়ে লাঠির মোটা মুন্ডু দিয়ে পেটাতে লাগলো। তারপরেই আর এক পাশে সরে গিয়ে আবার পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। পৃথিবীও যেন আবার থমকিয়ে নিশ্চল হয়ে গেল। সময়ের কোনো হিসেব নেই, অন্ধকারের গাঢ়তার কোনো মাপজোখ নেই। আবার জোড়া জোড়া অঙ্গার বিন্দু উপরে নিচে মেঝে বস্তায় পিপে জেগে উঠতে লাগলো। ছুটে ছিটকে ঘুরে ফিরে আবার সম্মোহিতের মতো বেন্দার কাছাকাছি কতগুলো অঙ্গার বিন্দু লাফালাফি করতে লাগলো। বেন্দার হাত আবার উঠল, আবার প্রতিটি আঘাত যেন বিদ্যুতের মতো পড়তে লাগলো। তারপর পিপের কাছে সরে এলো, দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে মোমবাতি ধরালো। মোমবাতির আলো আস্তে আস্তে অন্ধকারকে ঠেলে সরালো। চারদিক আলোয় ভরে উঠল। বেন্দা এদিক ওদিক চোখ বুলিয়ে মেঝে থেকে কুড়িয়ে নিল তিনটে নিংটি একটা ধাড়ি ইঁদুরের মৃতদেহ। তুলে রাখলো পিপের ওপরে মোমবাতির কাছে। চকচকে চোখে তাকিয়ে দেখল ওর উত্তেজিত মুখে হিংস্র হাসি। গায়ে মুখে ঘাম চিকচিক করছে। মাথার চুলগুলো কপালে গালে ছড়িয়ে পড়েছে। বলল, শালা ইঁদুরের বাচ্চা ইঁদুর। লাঠিটা পিপের পেছনে রাখল, ফুঁ দিয়ে নেভালো মোমবাতি। অন্ধকারে অব্যর্থ ভুসির বস্তার ওপর পাতা কাঁথার ওপরে গিয়ে চিটে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। সারাদিন নামহীন জীবনের দুর্জয় পরিশ্রমের পর, অনেক অপমান আর অপূর্ণ খাওয়ার পর এই যেন এক সুখের খেলা। এত সুখ, গভীর ঘুম আসতে দেরি হয় না। এই সুখ আর আরাম ভোর পর্যন্ত। তারপরে আবার শুরু আর একটা অভিশপ্ত দিনের। রাত্রি 9টার পরে আবার সেই খেলা, খেলার উত্তেজনা আর সুখ। তারপরে আবার গভীর নিদ্রা আর আরাম। বৃন্দার ভাববার অবকাশ নেই। কোন অজ্ঞাত শক্তির হাতে ওর এই দিন ও রাত্রে জীবন নির্ধারিত আর পরিচালিত হয়। এই জীবনের শেষ কোথায় ওর জানা নেই। এই জীবনযাপনের শরীরে কতগুলো ছিদ্র ক্ষণিকের জন্য ফেটে বেরোয়। সেই সব ছিদ্রে ভেসে ওঠে খেলার মাঠে খেলার ছবি, অনেক কিশোরের উল্লাসের ধ্বনি। সেই সব ধ্বনি আর শব্দ থাকে নিষেধের গণ্ডিতে। ছিদ্রগুলো নিষিদ্ধ। খুবই সুন্দর একটা অনুভব করার মতন গল্প, নিষিদ্ধ ছিদ্র। সত্যি কত মানুষের জীবন কত রকম বৈচিত্র্যতে ভরা, কত রকম দুঃখ, কত রকম জ্বালা যন্ত্রণা নিয়ে তাদের রোজকার জীবন কাটে। সমরেশ বসুর নিষিদ্ধ ছিদ্র গল্পতে আমরা বৃন্দার গল্পতে সেরকমই একটা কিছু জানতে পারি। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে, হ্যাঁ অবশ্যই আমাকে একটু জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকুন আর আমার পাশে থাকুন, একান্ত অনুরোধ রইল। থাকবেন তো? নমস্কার।